সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজ বিকাশ মনোবিজ্ঞানের 6 নম্বর লেকচার। আমাদের আজকের পড়ার বিষয় দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক। আমি নিত্যানন্দ গায়েন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, হাবিবুল্লাহ বাহার কলেজ। সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের পড়ার ব্যাপার সিলেবাসের 2 নম্বর চ্যাপ্টার আর্লি অ্যাডাল্টহুডের একটি গুরুত্বপূর্ণ টপিকস দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক, অর্থাৎ কর্মজগৎ। মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। এই ক্লাসে আমরা যে বিষয়গুলি জানব সেগুলি পেশাগত আগ্রহ, পেশাগত পুরস্কারের প্রভাব এবং কর্মসন্তুষ্টি। এই বিষয়গুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে জেনে নেওয়া যাক পেশাগত আগ্রহ বলতে আমরা আসলে কি বুঝি। পেশাগত আগ্রহ হলো কোনো একটি নির্দিষ্ট পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যক্তির নিজস্ব পছন্দ, ইচ্ছা বা আগ্রহকেই আমরা বলছি যে পেশাগত আগ্রহ। এখন এই পেশাগত আগ্রহটা আমরা কিভাবে যাচাই করব? যে একজন ব্যক্তি আসলে কি ধরনের কাজ করতে চায় সেটি যাচাই করার জন্য দুটি ভালো অভিক্ষা আছে। একটি উদার অকুপেশনাল ইন্টারেস্ট সার্ভে আর একটি দ্য স্ট্রং ইন্টারেস্ট ইনভেন্টরি। এই দুটি অভিক্ষার সাহায্যে আমরা যে কোনো ব্যক্তির পেশাগত আগ্রহ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারি। এখন জেনে নেওয়া যাক পেশাগত বদ্ধমূল ধারণা আসলে কি জিনিস। Occupational stereotype is a fixed, overgeneralized belief about a particular job or a class of people. অর্থাৎ পেশাগত বদ্ধমূল ধারণা হলো একটি নির্দিষ্ট পেশার প্রতি মানুষের কিছু বদ্ধমূল ধারণা, যেটি সাধারণত সত্য হয় না, তবুও মানুষ এগুলি বিশ্বাস করে। এই বদ্ধমূল ধারণার সাথে জড়িত থাকে সামাজিক, সাংস্কৃতিক, এরপর আমাদের একটি বড় সমস্যা যেটিকে আমরা রেসিজম বলি সেটি জড়িত থাকে জেন্ডার জড়িত থাকে। এই পেশাগত বদ্ধমূল ধারণা আমাদের জব পারফরমেন্সের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং গ্রুপ ওয়ার্ককে এটি নষ্ট করে দেয়। এখন দেখা যাবে যে পেশাগত পুরস্কারের কি প্রভাব, অর্থাৎ চাকরির ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে পুরস্কার কোনো প্রভাব ফেলে কিনা। রিওয়ার্ড সিস্টেম ইনফ্লুয়েন্স দ্য জব ইফোর্ট অ্যান্ড পারফরমেন্স। বলা হচ্ছে যে পুরস্কার যদি চালক থাকে তাহলে সেটি কর্মস্পৃহা এবং কাজের গতিকে বাড়িয়ে দেয়। তো পুরস্কারগুলো কেমন হয়? পুরস্কারগুলো সাধারণত দু রকমের হতে পারে, একটি এক্সট্রিনসিক রিওয়ার্ড আর একটি ইন্ট্রিনসিক রিওয়ার্ড। এক্সট্রিনসিক রিওয়ার্ডের মধ্যে পড়ে স্যালারি হাইক বা উচ্চ মানের মজুরি বা বেতন আর ক্যাশ বোনাস। আর ইন্ট্রিনসিক রিওয়ার্ড কি? এটি অর্থের সাথে জড়িত নয়, যেমন রিকগনিশন বা স্বীকৃতি, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট, যেখানে মানুষ নিজেকে অনেক উপরে নিয়ে যেতে পারবে, প্রমোশনের ব্যবস্থা থাকবে, লার্নিং অপরচুনিটিস, যেখানে থাকবে প্রশিক্ষণের ব্যবস্থা। এই এক্সট্রিনসিক রিওয়ার্ড এবং ইন্ট্রিনসিক রিওয়ার্ড, দুটি রিওয়ার্ড একসাথে মিলে এমপ্লয়ীদের মোটিভেশনকে বাড়িয়ে দেয়। আর যখনই মোটিভেশন বেড়ে যায়
তখনই কর্মীদের মধ্যে পারফরমেন্সে অনেক উন্নতি দেখা যায়। যেমন লেস অ্যাবসেন্টিসিজম, তাদের অনুপস্থিতির হার কমে যায়, তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়, তারা অনেক বেশি পাংচুয়াল হয় এবং কাজের প্রতি তাদের কমিটমেন্ট বেশি দেখা যায়। সুতরাং আমরা বলতে পারি যে পেশাগত রিওয়ার্ডের বা পুরস্কারের খুব ইতিবাচক একটি প্রভাব রয়েছে। এখন বৃত্তিমূলক অভিযোজনের ক্ষেত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। বৃত্তিমূলক অভিযোজন ক্ষেত্র যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। একটি সিলেকশন অফ এ ভোকেশন বা বৃত্তি নির্বাচন, আরেকটি নির্বাচিত পেশার স্থায়িত্ব কত, এবং ব্যক্তি যে কাজ করে সেই কাজের সঙ্গে তার অভিযোজন বা অ্যাডজাস্টমেন্ট কেমন। এই তিনটি বিষয় যদি আমরা একত্রে আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে একটি কাজের ক্ষেত্রে ব্যক্তি কতটুকু অভিযোজিত হলো বা কতটুকু অভিযোজিত হলো না। তো এখন এক এক করে এগুলো আমরা আলোচনায় যাচ্ছি। বৃত্তি নির্বাচনে প্রভাব বিস্তারকারী উপাদান। বৃত্তি নির্বাচনে প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে দুটি কমন উপাদান আছে, দুটি প্রধান উপাদান আছে, যেটিকে আমরা বলছি একটি সোশ্যাল ফ্যাক্টর আর একটিকে বলছি পার্সোনাল ফ্যাক্টর। সোশ্যাল ফ্যাক্টর হলো সামাজিক পরিমণ্ডলে বাস করতে গিয়ে মানুষ তার আর্থসামাজিক অবস্থা, শিক্ষার হার ইত্যাদি বিষয়, সামাজিক চাহিদা, যেগুলো কর্ম নির্বাচনে বা বৃত্তি নির্বাচনে ব্যক্তিকে প্ররোচিত করে, সেগুলিকে বলছি আমরা সোশ্যাল ফ্যাক্টর। আর পার্সোনাল ফ্যাক্টর হলো ব্যক্তির নিজস্ব ইচ্ছা, আগ্রহ, তার প্রেরণা, যার ভিত্তিতে সে কর্ম নির্বাচন করে থাকে। এখন সামাজিক ফ্যাক্টরগুলোর মধ্যে কি আছে? ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর আর রোল মডেল, দুটো বিষয় গুরুত্বপূর্ণ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টরটা হচ্ছে আর্থসামাজিক অবস্থা, জাতিগত সংস্কৃতি, জেন্ডার ও বর্ণ, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, পরিবারের সমর্থন এবং পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কোন পেশাটাকে স্বীকৃতি দেয়, সেই বিষয়টা কিন্তু জড়িত থাকবে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টরের মধ্যে। এখন রোল মডেল কি জিনিস সেটাতে আসি। রোল মডেল হলো পেশা নির্বাচনের ক্ষেত্রে একজন সফল ব্যক্তি, যাকে একজন মানুষ নিজের মতো করে পেতে চায়। অর্থাৎ একজন সফল মানুষকে অনুকরণ করে তার মতো হতে চাওয়াটা হলো আমরা বলছি যে রোল মডেল। এই রোল মডেল সমাজে আছে বলেই মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের পেশা নির্বাচনের ক্ষেত্রে একজন আরেকজনকে অনুসরণ করে বা অনুকরণ করে। যেমন একজন কৃষক বাবার সন্তান, সেও কিন্তু কোনো একজন বড় ডাক্তারকে দেখে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে নিজে ডাক্তারি পেশায় যাওয়ার চিন্তা ভাবনা করতে পারে। এরপরে আমরা আসবো ব্যক্তির ব্যক্তিগত কিছু উপাদানের উপর, যা তার পেশা নির্বাচনে প্রভাব বিস্তার করে থাকে, যেমন এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। সাধারণত কোনো একটি পেশা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির পূর্ব অভিজ্ঞতা বা পরিচিতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কোনো মেয়ে তার বাবাকে দেখে ভবিষ্যতে পুলিশ হওয়ার ইচ্ছা পোষণ করতে পারে, আবার ছোটবেলায় প্লেন চালানো শিখতে শিখতে একটি বাচ্চা বা ছোট শিশু বড় হওয়ার পরে সে পাইলট হওয়ার স্বপ্ন দেখতে পারে বা পাইলট পেশাটাকে গ্রহণ করতে পারে। এরপরে আসে অকুপেশনাল ইন্টারেস্ট। ব্যক্তি যে কাজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে মনে করে, যেখানে তার ব্যক্তিগত আগ্রহ থাকে এবং যা করলে সে মানসিকভাবে একটি প্রশান্তি পাবে বা নিজের গুণাবলীগুলোকে প্রকাশ করতে পারবে,
সেরকম কাজের প্রতি ব্যক্তির আগ্রহ অনুযায়ী কাজ ভিন্ন ভিন্ন হতে পারে। পেশা নির্বাচনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান পার্সোনালিটিস বা ব্যক্তির ব্যক্তিত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানে আমরা রিয়ালিস্টিক, ইনভেস্টিগেটিভ, সোশ্যাল, কনভেনশনাল, এন্টারপ্রাইজিং এবং আর্টিস্টিক ব্যক্তিত্বের এই গুণাবলীগুলো যেটি হল্যান্ড বর্ণনা করেছেন, তার ভিত্তিতে কে কোন ধরনের পেশা নির্বাচন করে সেগুলি সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া পেতে পারি। যেমন একজন বাস্তবধর্মী পার্সোনালিটির ব্যক্তি, সে পশুপালন, কৃষিকাজ বা চাষ পদ্ধতি, যেখানে প্রতিনিয়ত শারীরিক শ্রম দিতে হয়, অ্যাক্টিভ থাকতে হয়, সেই রকম পেশা নির্বাচন করতে পারে। আবার ইনভেস্টিগেটিভ পার্সোনালিটির ব্যক্তি যারা, তারা জীববিজ্ঞান, গণিত এবং সমুদ্র বিজ্ঞান নিয়ে বা এই সমুদ্র বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে পরবর্তীতে পেশা নির্বাচন করতে পারে। যারা সোশ্যাল, তারা চিকিৎসা মনোবিজ্ঞান, চিকিৎসা সেবা, বৈদেশিক সেবা বা সমাজকর্মমূলক যে কাজগুলি আছে সেগুলি সিলেকশন করতে পারে। এরপরে কনভেনশনাল বা গতানুগতিক ব্যক্তিত্বের মানুষ যারা, তারা সাধারণত হিসাব বিজ্ঞান, অর্থায়ন, ইকোনমিক্স এই ধরনের পেশাগুলো নির্বাচন করে থাকে। এরপরে আসি এন্টারপ্রাইজিং বা উদ্যমী, তারা কারো আন্ডারে চাকরি করতে চায় না, তারা সবসময় উদ্যোক্তা হতে চায়, তারা মানুষকে চাকরি দিতে চায়। এ ধরনের মানুষ, যেমন তারা কোনো ফার্ম তৈরি করতে পারে, নতুন কোনো প্রযুক্তি নিয়ে আসতে পারে। যেমন আমাদের এক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশে পাঠাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোক্তার উদাহরণ। এখানে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান তারা সৃষ্টি করে দিয়েছে। আর আর্টিস্টিক পার্সোনালিটির ব্যক্তি যারা, তারা কি করবে? তারা কলা, সঙ্গীত, শিল্প, সাহিত্য এ ধরনের পেশাগুলিকে বেছে নিবে। এরপরে আমরা আসবো নির্বাচিত পেশার স্থায়িত্ব বজায় রাখার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। একটা পেশা নির্বাচনের পর সেটির স্থায়িত্ব বজায় রাখতে গেলে কোন কোন বিষয় এখানে প্রভাব বিস্তার করে? যেমন বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখা গেছে যে সাধারণত কম বয়স যাদের থাকে, বিশেষ করে 30-এর আগে যারা চাকরি করে, তারা ঘন ঘন পেশা পরিবর্তন করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই পেশা পরিবর্তনের হার কমতে থাকে। জেন্ডারের ক্ষেত্রে আমরা দেখেছি যে পেশা পরিবর্তনের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের পরিবর্তনের হার খুবই কম। পুরুষরা নারীদের তুলনায় বেশি পেশা বদলে থাকে। এরপরে আমরা আসবো যে পার্সোনাল ইন্টারেস্ট বা ব্যক্তিগত আগ্রহ। হ্যাঁ, ব্যক্তিগত আগ্রহের কারণেও পেশা পরিবর্তন হতে পারে। স্যালারি চাকরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি স্যালারি কম থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ দ্রুত যে পেশায় বেশি স্যালারি পাওয়া যাবে সেগুলোর দিকে ঝুঁকে পড়ে এবং চাকরি পরিবর্তন করতে বাধ্য হয়। প্লেস অফ ফ্যামিলি রেসিডেন্স, মানুষ এমন জায়গায় চাকরি করতে চায় যেখানে পরিবারের সাথে থেকে কাজ করা যায়। যদি তার কাজগুলো এমন হয় যে পরিবারের সাথে থেকেই সে কাজগুলো করতে পারবে, তাহলে সে কিন্তু চেষ্টা করবে যে যে পেশায় থাকলে পরিবারকে সময় দেওয়া যাবে, পরিবারের সাথে থাকা যাবে, সেই পেশাগুলো বেছে নিতে। আর যদি তার ভিন্ন কিছু ঘটে, তাহলে সে এই পেশা পরিবর্তন করতে বাধ্য হবে পরিবারের কারণে। এরপর স্কিলস, সাধারণত যারা দক্ষ মানুষ তারা কম পেশা পরিবর্তন করে। অদক্ষ মানুষ যারা, তারা বারবার একটার পর একটা পেশা পরিবর্তন করে অ্যাডজাস্ট করে দেখতে চায় যে আসলে কোন পেশাটি তার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে যাচ্ছি ফ্যাক্টরস অ্যাডজাস্টমেন্ট টু ওয়ার্ক, অর্থাৎ কোন কোন বিষয়গুলো কর্ম অভিযোজনের সাথে জড়িত। যেমন লেভেল অফ এডুকেশন,
লেভেল অফ এডুকেশন, শিক্ষার মাত্রা। সাধারণত উচ্চশিক্ষিত বা প্রশিক্ষিত লোকজন যারা, তারা দ্রুত কর্মক্ষেত্রের পরিস্থিতি বুঝতে পারে এবং সেই অনুযায়ী তারা কাজের সাথে খুব দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। এরপরে আছে অভিজ্ঞতা। যে অভিজ্ঞ লোকজন সাধারণত কর্মক্ষেত্রে ভালোভাবে অভিযোজিত হয়ে যায় অনভিজ্ঞদের তুলনায়। ইনক্রিজড ইউজ অফ অটোমেশন। প্রতিদিন প্রযুক্তি বদলে যাচ্ছে। প্রযুক্তি বদলের সাথে সাথে আমরা নতুন নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিচ্ছি। এই খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যক্তির মধ্যে কিন্তু নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। যেমন সে উদ্বিগ্ন হয়ে পড়তে পারে, চাকরি হারানোর ভয় থাকে, নতুন নতুন কাজ তাকে শিখে নিতে হতে হয়, শিখে নিতে গিয়ে তাকে অনেকটা শ্রম ব্যয় করতে হয়, যেটি তার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি এনে দিতে পারে। এরপরে আছে রিলোকেশন বা স্থানান্তর। ঘন ঘন যদি চাকরির কর্মস্থল পরিবর্তিত হয়, সেটি কিন্তু কর্ম অভিযোজনে নেতিবাচক প্রভাব বিস্তার করে। এরপর অপরচুনিটিস ফর প্রমোশন। যে সমস্ত কাজের ক্ষেত্রে প্রমোশনের বা উচ্চ পদে যাওয়ার সুযোগ থাকে, ব্যক্তি সাধারণত সেই ধরনের কাজগুলোতে বেশি অভিযোজন করে বা মানিয়ে নিতে চেষ্টা করে। আর যে সমস্ত কাজের ক্ষেত্রে প্রমোশনের সুযোগ সুবিধা কম থাকে, সাধারণত সেক্ষেত্রে অভিযোজনটা ভালো হয় না। ওয়ার্ক প্লেস বা কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কর্মক্ষেত্র বলতে কর্ম পরিবেশ, সেখানকার সুযোগ সুবিধা, আলো বাতাস ইত্যাদি বিষয় নির্ভর করে। যদি এমন হয় কর্মপরিবেশ খুব স্বাস্থ্যসম্মত, আরামদায়ক, ফ্লেক্সিবল, সেক্ষেত্রে অভিযোজন করাটা সহজ। আর যদি দেখা যায় যে কর্মক্ষেত্র সবসময় চ্যালেঞ্জিং, অস্বাস্থ্যকর, চাপমূলক, এরকম পরিস্থিতিতে অভিযোজন করা আসলেই খুব কঠিন। অ্যাটিটিউড টুয়ার্ডস কোয়ার্কার্স বা সহকর্মীদের প্রতি যাদের ইতিবাচক মনোভাব, সহযোগিতামূলক মনোভাব থাকবে, তারা সহজেই কর্মক্ষেত্রের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে। অন্যদিকে যদি সহকর্মীদের প্রতি কারো নেতিবাচক মনোভাব থাকে বা অসহযোগিতামূলক মনোভাব থাকে, সেক্ষেত্রে তার অ্যাডজাস্টমেন্টে সমস্যা দেখা দেবে। জব স্যাটিসফ্যাকশন। যে সমস্ত ব্যক্তি তার কাজ নিয়ে খুব সন্তুষ্ট, তারা দ্রুত কাজের সাথে অভিযোজন করতে পারে। আর যারা তাদের কাজ নিয়ে অসন্তুষ্ট, তাদের অভিযোজন করাটা সময় সাপেক্ষ এবং সেক্ষেত্রে তারা হয়তো চাকরি পরিবর্তন করে চলে যেতে পারে এবং বারবার চাকরি পরিবর্তন করার কারণে অভিযোজনগত সমস্যায় তাদেরকে বেশি ভুগতে হয়। এরপরে আছে জেন্ডার একটি বড় ইস্যু। এখানে সাধারণত পুরুষদের তুলনায় নারীরা বেশি অভিযোজন ক্ষমতার অধিকারিণী। পুরুষরা বারবার কর্ম পরিবর্তন করে এবং তাদের এক্সপেকটেশনস অনেক বেশি থাকে, যে কারণে তাদের অভিযোজন ক্যাপাসিটিটা কম থাকে। অন্যদিকে নারীরা সাধারণত স্ট্যাবিলিটিতে বিশ্বাসী, তারা অতটা উচ্চাকাঙ্ক্ষী হয় না সাধারণত, যে কারণে তাদের কর্ম অভিযোজন পুরুষদের তুলনায় ভালো হয়। এখন আমরা আসি মেন্স ভোকেশনাল অ্যাডজাস্টমেন্ট, যে কর্মক্ষেত্রে পুরুষের অভিযোজন কেমন। পুরুষের অভিযোজন বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। প্রথমত, অপরচুনিটি টু প্লে লিডারশিপ রোল। কর্মক্ষেত্রে যদি পুরুষ নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়, তাহলে ব্যক্তি বা পুরুষ খুব ভালোভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। আর যদি সে তার নেতৃত্ব গুণাবলী এখানে প্রকাশ করতে না পারে কর্মক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাবে যে
তার অভিযোজনটা ভালো হয় না এবং সে অস্বস্তিতে ভুগতে থাকে, অর্থাৎ সাবঅর্ডিনেট হিসেবে কাজ করার টেন্ডেন্সি পুরুষদের মধ্যে কম দেখা যায়। এরপরে স্যাটিসফ্যাকশন টু ইউজ অ্যাবিলিটি অ্যান্ড ট্রেনিং। পুরুষ যদি মনে করে যে কর্মক্ষেত্রে তার দক্ষতা প্রশিক্ষণকে সন্তোষজনকভাবে কাজে লাগাতে পারছে, তাহলে সে খুব ভালোভাবে অভিযোজিত করে নেয় নিজেকে। আর যদি ভাবে যে তার অর্জিত দক্ষতা, যোগ্যতা, প্রশিক্ষণ এই কর্মক্ষেত্রে কাজে লাগানো যাচ্ছে না, তাহলে সে অস্বস্তিতে ভুগতে থাকে এবং তার অভিযোজন সমস্যায় পড়ে যায়। অ্যাডজাস্টমেন্ট টু অথরিটি। কর্তৃপক্ষের সাথে অ্যাডজাস্টমেন্ট চাকরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে সমস্ত ছেলেরা স্কুল বা কলেজ লেভেলে কর্তৃপক্ষের অবাধ্য ছিল, তারা সাধারণত দেখা যায় কর্মক্ষেত্রে এসেও কর্তৃপক্ষের অধীনস্থতা মেনে নিতে পারে না এবং তাদের নির্দেশনা উপেক্ষা করে, যে কারণে তাদের অ্যাডজাস্টমেন্টের সমস্যায় ভুগতে হয়। হ্যান্ডসাম স্যালারি। যদি দেখা যায় যে পুরুষ যে কাজে আছে সেখানে বেতন ভালো, প্রমোশন ভালো, প্রত্যেক বছর একটি নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি পায়, এরূপ পরিস্থিতিতে যদি থাকে তাহলে তার কর্ম অভিযোজন ভালো হবে। আর যদি দেখা যায় যে বেতন কম, প্রমোশন নেই, সুযোগ সুবিধা খুবই কম, এরকম চাকরির ক্ষেত্রে সাধারণত পুরুষদের অভিযোজন খুব কম হয়ে থাকে। এখন আমরা দেখে নিব যে নারীদের কর্মক্ষেত্রে অভিযোজন কেমন হয়। তো কর্মক্ষেত্রে নারীদের অভিযোজন বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল। প্রথম বিষয়, frustration arises if fail to get suitable work. নারীরা যদি তাদের যোগ্যতা, দক্ষতা অনুযায়ী প্রত্যাশিত চাকরি না পান, সেক্ষেত্রে তারা হতাশ হয়ে যান। become busy bosses. মধ্য বয়সে এসে যখন তাদের নারীদের চাকরি প্রায় শেষের দিকে চলে আসে, তখন ব্যক্তিগত হতাশা অধীনস্থ কর্মচারীদের উপর গিয়ে পড়ে। এই বিষয়টাকে বলা হচ্ছে বিসি বসের, অর্থাৎ সে খুব খিটখিটে মেজাজের অধিকারী হয়ে যায়, সাবঅর্ডিনেটদের বকাঝকা করে, তাদের অত্যন্ত চাপের মধ্যে রাখে। স্টিরিওটাইপ এক্সপেকটেশনস। নারীদের কিছু বদ্ধমূল প্রত্যাশা থাকে, তারা কর্মক্ষেত্রে মনে করে যে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, পুরুষদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাদের যোগ্যতা, দক্ষতা অনুযায়ী তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না, এরকম কিছু বদ্ধমূল প্রত্যাশা তাদের মধ্যে কাজ করে। তারা আশা করে যে তারা অনেক যোগ্য এবং যোগ্যতা অনুযায়ী তাদের আরো ভালো কিছু করার কথা, আরো ভালো স্যালারি পাওয়ার কথা, আরো বড় পজিশনে যাওয়ার কথা, কিন্তু কর্তৃপক্ষ হয়তো তাদের সাথে ঠিক প্রত্যাশা অনুযায়ী তাদের সেই পদে অধিষ্ঠান করছে না। এজিটেটেড টু ম্যানেজমেন্ট। একটু আগে যেটি বলছিলাম যে যখন তারা ভাবে যে তারা তাদের যোগ্যতা অনুযায়ী যথাযথ পদে পৌঁছাতে পারেনি, তারা যে স্যালারি পাওয়ার যোগ্য সেটি পাচ্ছে না, সেক্ষেত্রে তারা ম্যানেজমেন্টের প্রতি বা ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি ক্ষোভ প্রকাশ করতে পারে। ক্যারি ডাবল ওয়ার্কলোড। এ বিষয়ে অস্বীকার করার কোনো উপায় নেই, একজন নারীকে দু রকমের কাজের প্রেশার নিতে হয়। যদি তিনি চাকরি করেন তাহলে কর্মক্ষেত্রের প্রেশার এবং পাশাপাশি সংসার সামলানো, বাচ্চা লালন পালন, এই দুই প্রেশারে পড়ে ওনাদের আসলে কর্মক্ষেত্রে অভিযোজন করতে খুব কষ্ট হয়ে যায়। তবুও অনেক নারী চেষ্টা করেন এই দুইয়ের মধ্যে অ্যাডজাস্ট করে নিজের ক্যারিয়ারটাকেও সামনে এগিয়ে নিয়ে যান, পাশাপাশি সংসার সামলে থাকেন। ড্রিম টু কাম ব্যাক ওয়ার্ল্ড অফ ওয়ার্ক এগেন। অনেক সময় দেখা যায় যে মাতৃত্বজনিত কারণে
বা সন্তানের দেখাশোনার কারণে কোনো কর্মজীবী নারী চাকরি ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে এসে আবার উনি নতুন করে বাচ্চা বড় হয়ে যাওয়ার পর সংসারের কাজ বা প্রেশার একটু কমে আসার পরে নতুন করে আবার কর্মক্ষেত্রে ফিরে আসতে চান, অর্থাৎ আগে যে কর্মক্ষেত্রে ছিলেন ঠিক সেরকম করে আবার কর্মক্ষেত্রে ফিরে আসতে চান। এগুলি ছিল কর্মক্ষেত্রে নারীর অভিযোজনের বিষয়গুলি। এখন আমরা দেখব যে পেশাগত অভিযোজন মূল্যায়নের মানদণ্ড ঠিক কেমন। পেশাগত অভিযোজন মূল্যায়নের ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হয়। একটি অ্যাচিভমেন্ট, আরেকটি ভলান্টারি চেঞ্জ অফ জবস, আরেকটি স্যাটিসফ্যাকশন ড্রাইভ ফ্রম ওয়ার্ক। অর্থাৎ একজন ব্যক্তি তার কর্মক্ষেত্রে কতটুকু অভিযোজিত হয়েছে তার অর্জনের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, যে তার অর্জন কতটুকু, যদি দেখি যে সে তার কাঙ্ক্ষিত অর্জন বা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পেরেছে, তাহলে বুঝতে হবে যে কর্মক্ষেত্রে তার অভিযোজন ভালো ছিল বলেই সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় অর্জন করতে পেরেছে। ভলান্টারি চেঞ্জ অফ জবস, নিজে ইচ্ছাকৃতভাবে কতবার চাকরি পরিবর্তন করেছে। যদি সে বাধ্য হয়ে চাকরি পরিবর্তন না করে থাকে, বরং আরো ভালো পজিশনে যাওয়ার জন্য বারবার নিজের ইচ্ছা চাকরি পরিবর্তন করে, তাহলে বুঝতে হবে যে পেশাগত অভিযোজন তার ভালো ছিল। এরপরে স্যাটিসফ্যাকশন ড্রাইভ ফ্রম ওয়ার্ক, তিনি যে কাজ করছেন সেই কাজ করে তিনি কতটুকু সন্তুষ্ট। যদি উনি ওনার কর্ম নিয়ে, কাজ নিয়ে অধিক সন্তোষ প্রকাশ করেন, তাহলে বুঝতে হবে তার পেশাগত অভিযোজন ভালো। আর যদি তিনি তার কর্ম বা কাজ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন, তাহলে বুঝতে হবে যে তার অভিযোজন ভালো ছিল না। এখন আমরা কন্ডিশনস অফ জব স্যাটিসফ্যাকশন বা কর্মসন্তুষ্টির শর্তগুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। কর্মসন্তুষ্টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কর্মক্ষেত্রে, কারণ এই কর্মসন্তুষ্টির উপর নির্ভর করে ব্যক্তির পারফরমেন্স এবং প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর যে ধাপ, সেটি কিন্তু এই কর্মসন্তুষ্টি দ্বারা নির্ধারিত হবে। যে প্রতিষ্ঠান কোথায় নিয়ে যেতে চায় নিজেকে এবং ব্যক্তি কতটুকু প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে, সেটি জব স্যাটিসফ্যাকশনের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেটা সহজেই খুঁজে পাওয়া যায়। এখন আমরা দেখব যে জব সন্তুষ্টি বা এই কর্মসন্তুষ্টি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। প্রথমত বয়স। সাধারণত দেখা যায় যে কম বয়সীদের তুলনায় যাদের বয়স বেশি, অর্থাৎ 30-এর বেশি যাদের বয়স, তারা অধিক কর্মসন্তুষ্টি প্রকাশ করেন। আর যাদের বয়স কম, 30-এর কম বা 30, তারা সাধারণত কর্মসন্তুষ্টি কম প্রকাশ করেন, অর্থাৎ তারা বারবার চাকরি পরিবর্তন করতে চান। অন্যদিকে যারা বয়স্ক মানুষ, তারা কর্মে স্থায়ী হয়ে যান এবং বারবার চাকরি পরিবর্তন না করে বরং সেখানেই ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে কাজের প্রতি তাদের একটি সন্তুষ্টি তারা প্রকাশ করে থাকেন। লেভেল অফ এডুকেশন, উচ্চশিক্ষিত যারা, তারা সাধারণত অধিক কর্মসন্তুষ্টি প্রকাশ করেন। অন্যদিকে যারা কম শিক্ষিত বা প্রশিক্ষণ কম, তারা সাধারণত কর্মসন্তুষ্টি ভালো শো করেন না। পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব কর্মসন্তুষ্টির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ব্যক্তিত্বের উপরই নির্ভর করে যে তার কর্মসন্তুষ্টি কেমন। যে ব্যক্তির উচ্চাশা অতি উচ্চ মানের, তাদের ক্ষেত্রে সাধারণত কর্মসন্তুষ্টি কম দেখা যায়। আবার যারা অত উচ্চাশা নেই, তারা মনে করে যে আমার কাজটি একটি সেবা বা আমার কর্মের মাধ্যমে আমি সেবা করি, এখানে আমার ব্যক্তিগত অত উচ্চাশার প্রয়োজন নেই,
যেভাবে চলছে আমি ভালো আছি, এরকম মন মানসিকতা যারা পোষণ করেন তাদেরকে কর্মসন্তুষ্টি বেশি দেখা যায়। এরপরে সেক্স বা জেন্ডারের ব্যাপার, সাধারণত নারীরা অধিক কর্মসন্তুষ্টি প্রকাশ করেন পুরুষদের তুলনায়। ইন্টেলিজেন্স বা বুদ্ধি, যাদের বুদ্ধি বেশি তাদের কর্মসন্তুষ্টিও বেশি, আর যাদের বুদ্ধি কম তাদের কর্মসন্তুষ্টিও কম দেখা যায়। এরপরে অভিজ্ঞতা, অভিজ্ঞ মানুষরা সাধারণত অধিক কর্মসন্তুষ্টি প্রদর্শন করে থাকেন। অন্যদিকে যারা কম এক্সপিরিয়েন্স বা অনভিজ্ঞ তারা সাধারণত কর্ম অসন্তুষ্টিতে ভুগে থাকেন। স্যালারি বা ওয়েজেস, যে কাজের বেতন বেশি পাওয়া যাবে, পারিশ্রমিক বেশি, সেই কাজে কর্মসন্তুষ্টিও বেশি। কাজের নিরাপত্তা, ব্যক্তি যে কাজটি করছেন সেখানে যদি তার নিরাপত্তা থাকে, তার চাকরি স্থায়ী হয়, সেক্ষেত্রে তার কর্মসন্তুষ্টিও বেশি থাকে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে দেখা যায় যে মানুষ সরকারি চাকরিটা বেশি প্রাধান্য দিয়ে থাকে, কারণ সেখানে জব সিকিউরিটিটা ভালো। অন্যদিকে প্রাইভেট অর্গানাইজেশন গুলোতে সাধারণত জব সিকিউরিটি কম, যে কারণে এখানে কর্মসন্তুষ্টিও কম। এরপরে আমরা আসবো রেসপন্সিবিলিটি, দক্ষ বা যোগ্য মানুষ তারা দায়িত্ব নিতে চায়। যদি দেখা যায় যে প্রতিষ্ঠান তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছে এবং সে দায়িত্বগুলো সে যদি ভালোভাবে মেনটেন করে চলতে পারে, সেক্ষেত্রে সাধারণত যে কর্মসন্তুষ্টি ভালো হয়। আবার ব্যক্তিকে যদি কোনো দায়িত্ব না দেওয়া হয়, সে যে ধরনের দায়িত্ব প্রত্যাশা করে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে কর্মসন্তুষ্টি ভালো নয়। অপরচুনিটি ফর জব প্রমোশন, যদি কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ সুবিধা বেশি থাকে তাহলে কর্মসন্তুষ্টিও বেশি হবে, অন্যথায় কর্মসন্তুষ্টি কম। অটোনমি, অটোনমিও বা স্বায়ত্তশাসন, সাধারণত কর্মীরা চায় নিজেদের মত প্রকাশ করতে, নিজেদের ক্রিয়েটিভিটি শো করতে। যে কর্মক্ষেত্রে তারা তাদের নিজেদের ক্রিয়েটিভিটি শো করতে পারে, স্বাধীনভাবে কাজ করতে পারে, মতামত প্রকাশ করতে পারে, এরূপ কাজের ক্ষেত্রে কর্মসন্তুষ্টি ভালো দেখা যায়। অন্যদিকে যেখানে ব্যক্তির নিজস্ব কর্ম প্রদর্শনের সুযোগ কম থাকে, তাদের ক্রিয়েটিভিটি প্রদর্শনের জায়গা কম, যে প্রতিষ্ঠান কর্মীদের মতামতকে প্রাধান্য দেয় না, এরূপ কাজের ক্ষেত্রে তাদের কর্মসন্তুষ্টি কম দেখা যায়। জব স্টেবিলিটি, যে চাকরিগুলোতে সাধারণত ব্যক্তিকে বারবার কর্মস্থল পরিবর্তন করতে হয় না, সেই চাকরিগুলোতে মানুষের কর্মসন্তুষ্টি বেশি দেখা যায়। অন্যথায় যেখানে বারবার চাকরি সূত্রে তাকে জায়গা পরিবর্তন করতে হয়, পরিবার পরিজন ছেড়ে দূরে থাকতে হয়, এ ধরনের কাজের ক্ষেত্রে ব্যক্তির কর্মসন্তুষ্টি সাধারণত কম দেখা যায়। এখন আমরা আজকের যে ক্লাসটা এতক্ষণ পরিচালনা করলাম, সেখান থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পেশা নির্বাচন কি, পেশা নির্বাচনের সময়কাল উল্লেখ করো, এ দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নে আমরা দেখছি পেশাগত বদ্ধমূল ধারণা বলতে কি বুঝো, পেশা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত উপাদানসমূহ বর্ণনা করো, কর্ম অভিযোজনে নারী ও পুরুষের পার্থক্য বর্ণনা করো। এই প্রশ্নগুলি বেশ গুরুত্বপূর্ণ। গ বিভাগে রচনামূলক প্রশ্নগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি, সেখানে দেখা যাচ্ছে যে
বৃত্তি নির্বাচনে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো। প্রাপ্ত বয়সে কোন কোন উপাদানের উপর বৃত্তিমূলক অভিযোজন নির্ভর করে উদাহরণ সহ আলোচনা করো। প্রাপ্ত বয়সে কোন কোন উপাদানের উপর বৃত্তিমূলক সন্তুষ্টি নির্ভর করে উদাহরণ সহ আলোচনা করো। অর্থাৎ বৃত্তিমূলক অভিযোজন এবং বৃত্তিমূলক সন্তুষ্টি দুটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আছে পেশাগত অভিযোজন মূল্যায়নের মানদণ্ড বর্ণনা করো। অর্থাৎ একটি পেশায় একজন ব্যক্তি কতটুকু অভিযোজিত সেটি মানদণ্ড বর্ণনা করতে হবে। আজকের এই ক্লাসটি পরিচালনা করার জন্য আমি সবাইকে পরিচালনায় সহযোগিতা করার জন্য এবং সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ক্লাসটি তৈরি করতে গিয়ে আমি 3টি বইয়ের সাহায্য নিয়েছিলাম। একটি হারলকের ডেভেলপমেন্টাল সাইকোলজি লাইফ স্প্যান অ্যাপ্রোচ এবং অন্য 2টি বই আমিনুল হক স্যারের বিকাশ মনোবিজ্ঞান এবং আবুল বাশার তালুকদার স্যারের বিকাশ মনোবিজ্ঞান 2 প্রত্যয় পাবলিকেশনস থেকে প্রকাশিত। এই 2টি বই আমাকে খুব সহযোগিতা করেছে। আশা করি তোমরা এখান থেকে ভালো সহযোগিতা পাবে এবং এই ক্লাসটি দেখার পরে নিজেরা যদি টেক্সট বইগুলোতে একটু চোখ বুলিয়ে নাও তাহলে তোমাদের আরো বুঝতে সহজ হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি বার্তা দিতে চাই, সেটি work so hard that one day your signature will be called an autograph। অর্থাৎ এমন ভাবে পরিশ্রম করো যেন ভবিষ্যতে তোমার স্বাক্ষর অটোগ্রাফ হিসেবে গণ্য হয়। সকলের সুস্থ সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ।